সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখবো আরআরবি এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল টোটাল 57টা শিফটের, আজকে তার একটা শিফটের সলিউশন। আজকে আমাদের ভিডিও নম্বর 8। এর আগে আমরা 7টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা সেটা দেখোনি, যদি দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে দেখবো আমরা 11ই আগস্টের সেকেন্ড শিফটের টোটাল 30টা কোশ্চেনের সলিউশন। ঠিক আছে, আমরা খুব ফাস্ট সমাধান করব এবং তোমাদের পরীক্ষার হলে কীভাবে তোমরা সমাধান করবে সেটা এখানে তোমরা জানতে পারবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তো পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে 57টা শিফট এক্সাম হয়েছিল টোটালটা তোমরা কমপ্লিট করে যেও। তাহলে ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো, পরীক্ষার হলে কিন্তু তোমাদের অঙ্ক নিয়ে ভাবতে হবে না। ওকে, আর টোটাল ক্লাসের যে পিডিএফ তোমরা ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই সমাধান সহ প্লাস প্রিন্টেবল ফরম্যাট, দুটো ফরম্যাটে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে সেখানে জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও ক্র্যাক ইউর জব এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তোমরা পার্সোনাল ডিএম বা মেসেজ করতে পারো। আর ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি চ্যানেলে নতুন হও এবং সাবস্ক্রাইব করোনি এখনও, তো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো, বলেছে প্রথমে সরল করতে, একদম সোজা। 2 এর স্কোয়ার মানে কি জানি আমরা? 2 এর স্কোয়ার মানে 4 প্লাস, আচ্ছা, তারপরে এখানে আছে 8-এর অ্যাকচুয়ালি রুট, এটা তো পুরোটাই রুটের মধ্যে আছে। রুটের মধ্যে 8 গুণ 8, তার মানে এটাকে আমরা কী বলবো? 4কে কী লিখলাম? এটা 4 হবে। তারপরে এটা কী হয়ে যাবে? একটা 8 বাইরে আসবে, মাইনাস। দেখো রুটের মধ্যে 4 আছে, তার মানে বাইরে আসলে কী হবে? 2 হবে, আর 2 এর সাথে 2 গুণ হয়ে কী হয়ে যাবে? 2 দুগুণে 4। ওকে, 4 মাইনাস 11, তাহলে 8 আর 4 কী হয়ে যাচ্ছে? 12, আর এখানে মাইনাস আর মাইনাসে মাইনাস, আর এটা হয়ে যাচ্ছে 15। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কি? -3। ওকে, রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট দেখো, পরপর দুটি ধনাত্মক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 272, বড় সংখ্যাটি কত? ওকে, বড় সংখ্যাটি কত? দেখো, যদি আমরা বড় সংখ্যাটি, পরপর সংখ্যা মানে কি? একটা 2 হলে পরেরটা কী হবে? 3 হবে, একটা 4 হলে পরেরটা 5 হবে, একটা 7 হলে পরেরটা 8 হবে, এরকমই তো পরপর সংখ্যা। তাহলে বড় সংখ্যাটি কত জিজ্ঞাসা করেছে আমরা জানি না। আমরা এটা জানি যে বড় সংখ্যা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স। বড় সংখ্যা যদি এক্স হয়, তাহলে ছোটো সংখ্যা কী হবে? 1 কম হবে। দেখো, দুটো করে সংখ্যার মাঝখানে ডিফারেন্স কত? 1 করে। তাহলে ছোটো সংখ্যা কী হয়ে যাবে আমাদের? x-1। এই গেল দুটো সংখ্যা। এবার বলেছে দুটি সংখ্যার গুণফল, তাহলে এই গুণ করলে সমান সমান এটার ভ্যালু দেওয়া আছে 272। এবার আমি তোমায় একটা কথা বলি, তুমি যদি এটাকে সলভ করতে যাও, তাহলে তোমাকে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। সলভ এভাবেও করা যাবে, কিন্তু বিষয়টা অনেকটা একটু বড় হয়ে যাবে। অনেকটা নয়, দ্বিঘাত সমীকরণও খুব ছোটোভাবেই সলভ করা যায়। অ্যাকচুয়ালি এটা যদি তুমি সলভ করতে চাও একটু বড় হবে, তবে আমি তোমাকে যে নিয়মটা বা যে পদ্ধতিটা বলছি সেটা তোমরা করো, খুব ইজিলি করতে পারবে। আমরা অপশানের দিকে যাব। দেখো, বড় সংখ্যাটি কত? তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো বড় সংখ্যাই, তার মানে আমাদের ধরতে হবে কি? ছোটো সংখ্যাটা। তাহলে দেখো, বড় সংখ্যা যদি 36 হয়, তাহলে এর থেকে ছোটো সংখ্যাটা কী হয়ে যাবে? 35, কারণ বলেছে পরপর দুটি ধনাত্মক স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, মানে যে সংখ্যাই হোক না কেন সে প্লাসে আসবে। মানে একটা সংখ্যা যদি 36 হয়, তাহলে পরেরটা আমি -35 বা -5 এসব কিছু নিতে পারবো। মাইনাসে কোনো সংখ্যাই হবে না, তার জন্য এখানে ধনাত্মকটা দেওয়া আছে। ওকে, তার মানে দেখো এখানে বলা আছে বড় সংখ্যাটা যদি আমি 36 ধরি, তাহলে আমাদের ছোটো সংখ্যাটা অটোমেটিক্যালি 35 হয়ে যাবে। এবার বলেছে দুজনের গুণফল, তাহলে এই দুজনকে যদি আমি গুণফল করি, মানে গুণ করি, তাহলে দেখো 5 ছক ইউনিট ডিজিট আমার 0 আসছে, কিন্তু এখানে গুণফল কত আছে? ইউনিট ডিজিট আমার 2 আছে, তার মানে এটা আমার হচ্ছে না। অবভিয়াসলি আমাদের 9 হবে না, কারণ বড় সংখ্যা যদি 9 হয়, ছোটো সংখ্যা 8, আর 8 নং কী হয়ে যাচ্ছে? 72। 8 নং তো 72 হচ্ছে, কিন্তু বলছে কত? গুণ করলে 272 হবে, তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা, 17 এবং 18, 17 হলে ছোটো সংখ্যাটা কী হবে? 16। আচ্ছা, দেখো, এটা যদি 28 হয়, তাহলে ছোটো সংখ্যা কী হবে? 27। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি গুণই করলাম না। এটা 28 মানে কি? 20 থেকে বড়, আর এটা 27 মানে 20 থেকে বড়, তার মানে 20 তো অলরেডি আমার 400-র ওপাশে চলে যাচ্ছে। তাহলে এটা কী করে আমার অ্যান্সারে আসবে? আসবে না। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। ওকে, 17 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 3 দাগ, আবার সরল করতে বলেছে, একদম শর্টকাটে আমরা করবো। তোমরা ভি বডমাসের নিয়ম জানো, সবার আগে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে এর কাজ হয়, তারপরে বডমাসের প্রথমে ডিভাইড বা ভাগ, তারপরে গুণ, তারপরে লাস্টে হয় তোমার কি? বডমাস। ওকে, প্রথমে তারপরে হবে অ্যাড, তারপরে হবে সাবস্ট্রাকশন। তো যাই হোক, অ্যাকচুয়ালি ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ। ওকে, লেখা থাকবে ভি বডমাস, BODMAS। ওকে, বি ফর ব্র্যাকেট, ওকে, ও ফর অফ, ডি ফর ডিভাইড, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবস্ট্রাকশন। ওকে, তো
তো যাই হোক, প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ হয়, তারপরে অফ বা এর বলেও লেখা থাকে দেখবে এরকম সরল অঙ্কে, তারপরে ডিভাইড বা ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, সবার লাস্টে গিয়ে বিয়োগ হয়। ওকে, তো দেখো সবার আগে যদি আমি ব্র্যাকেটের কাজ করি তাহলে 2 থেকে 7 চলে গেলে এইটুকুর ভ্যালু শিখে যাচ্ছে আমার -5। দেখো তারপরে কি আমার গুণের কাজ হবে, তাহলে -5 আর এমনি 5 গুণ করলে আমার -25, তাহলে এইটুকুর ভ্যালু হয়ে যাচ্ছে আমার -25। ওকে, তাহলে এখান থেকে 27 থেকে -25 চলে গেলে কি পড়ে থাকবে আমার 2 পড়ে থাকছে এখান থেকে, তাহলে 290 ভাগ 2 সলভ করলে 145। অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। বলেছে এতর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 73 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। ওকে, 73 ডিভিজিবিলিটি রুল কি জানো? জানি না, কারণ 73 একটা মৌলিক সংখ্যা, তাই সুতরাং এখানে কোনো শর্টকাট নেই, সিম্পল তোমাকে ভাগ করে দেখতে হবে। তাহলে 81661। ওকে, এটাকে তুমি ভাগ করবে কত দিয়ে? 73 দিয়ে। ওকে, ভাগ করো। প্রথমে একবার যাবে, কত লিখবো আমি? 73। তাহলে 73 আর কত হলে 81, 3 আর কত হলে এখান থেকে 81 হয়ে যাচ্ছে 8, পড়ে থাকছে 86, আবার একবার যাচ্ছে 73, এখান থেকে পড়ে থাকছে 13, 6। আচ্ছা, এবার কতবার যাবে? এবার আমরা কতবার দেবো এখানে? 4 বার, 4 7 28, বেশি হয়ে যাচ্ছে, দুবারে 140, দুবারটাও তো বেশি হয়েছে, তাহলে কতবার দেবো এখানে আমি? এখানে আবার আমার একবারই যাবে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 73, কত পড়ে থাকে বিয়োগ করলে? 3 আর 6 63, আর পড়ে আছে কত আমার 1। এবার দেখো যদি আমি 9 বার দিই, 63 বেশি হয়ে যাচ্ছে, আমার কত বার যাবে? 8 বার যাবে। তাহলে 3 8 24, 4 হাতে থাকে আমার 2, 7 8 56, 56 আর 2 58, 58। এটাকে যদি বিয়োগ করে আমি 84 মানে 16 আর 31 47। ওকে, অবশিষ্ট আমার 47 থেকে যাচ্ছে, কিন্তু এখানে আমায় বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে এর সাথে যদি আমি কত যোগ করি তাহলে আমার 73 দিয়ে ভাগ করা যাবে। একটা জিনিস খেয়াল করে দেখো, 73 দিয়ে ভাগ করা মানে কি? 73 ঘরে নাম তার মধ্যে থাকবে, তো 73 × 1 সব থেকে ছোটো কত? আমার 73-এর মধ্যে একমাত্র 73-ই যায় সব থেকে ছোটো। ওকে, তার মানে যে করেই হোক 47টাকে আমাকে 73 বানাতে হবে। তাহলে 47-এর সাথে কত যোগ করলে আমার 73 হয় বলো তো? 47-এর সাথে কত যোগ করলে আমার 73 হয়? সিম্পল, 73 থেকে তুমি 47 বাদ দিয়ে দাও, 73 থেকে 47 বাদ দিলে তুমি কত পাবে? 26। তাহলে আমার কারেক্ট আনসার কী হয়ে যাচ্ছে? অপশান সি, 26। এবিসিডি একটি ট্রাপিজিয়াম যেখানে বিসি সমান্তরাল এডি এবং এসি সমান সমান সিডি। যদি ত্রিভুজ কোণ এবিসি 113 ডিগ্রি এবং বিএসসি 26 ডিগ্রি হয়, তবে এসিডি এর মান কত? এই অঙ্ক এখনও পর্যন্ত যে 7টা শিফটে আমি তোমাদের করিয়েছি, প্রত্যেকটা শিফটে একটা করে আছে। তো আশা করছি তোমরা খুব এই অঙ্ক এখন করতে পারো। আর যারা আজকে নতুন ভিডিও দেখছো তাদের জন্য আমি একবার করে দিচ্ছি, দেখো। ওকে, নাম দিয়ে দিই, এ বি সি এবং কী হয়ে যাবে? ডি, এ বি সি ডি। ওকে, এবার দেখো, এবার কি বলেছে? বিসি সমান্তরাল এডি, আর বিসি সমান্তরাল এডি। ওকে, এসি সমান সমান সিডি। আচ্ছা, এ থেকে সি পর্যন্ত একটা বাহু আমি টানলাম, তাহলে এসি সমান সমান সিডি, তার মানে এই বাহু এবং এই বাহু কি সমান? ওকে, আর এই বাহু সমান্তরাল, ঠিক আছে। এবিসি 113 ডিগ্রি, এবিসি 113 ডিগ্রি, 113 ডিগ্রি হচ্ছে এটা, আর বিএসি 26 ডিগ্রি, এটা কত? বিএসি 26 ডিগ্রি। ওকে, এখান থেকে দুটো ছোট্ট জিনিস তুমি মাথায় রাখবে, যে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা ছেদককারী রেখা ছেদ করে, দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটি ছেদককারী রেখা ছেদ করে, তবে সেই রেখার এই কোণ এবং এই কোণের যে ভ্যালু সেটা সমান হয়ে যায়, ঠিক আছে। এই কোণ এবং এই কোণ সমান, মানে এটা যদি থিটা হয় এটাও কত হবে? থিটা হয়ে যাবে। ওকে, আর একটা ত্রিভুজ যার দুটো বাহু সমান, ঠিক আছে, যে ত্রিভুজের দুটো বাহু, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণ এবং এই কোণের ভ্যালু কী হয়ে যাবে? আমার সেম হয়ে যাবে। মনে থাকবে, যার দুটো বাহু সমান তারই এই কোণ এবং এই কোণের ভ্যালু কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। এবার আসো কথায়, এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এবিসি, এই ত্রিভুজটা, এই যে আমি মার্ক করছি, এই যে ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? যে 180 ডিগ্রি। তুমি দেখো এটা 113 আর এটা হচ্ছে 26, তাহলে যোগ করে 6 3 9 আর 11 রাখে 13। ওকে, 11 রাখে কত হয়ে গেল এখান থেকে? 13। তাহলে দুটো কোণ যোগ করলে আমার 139 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমার আলটিমেটলি এখানে কত ডিগ্রি পড়ে আছে বলো তো? এই কোণটার মান আমার কত ডিগ্রি হতে পারে? দুটো কোণ মিলে 139 ডিগ্রি, আর তিনটে কোণ মিলে হবে আমার 180 ডিগ্রি। তাহলে এই কোণের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার? 41। ওকে, এই কোণের ভ্যালু কত হয়ে গেল আমার? 41। এবার আসো এই বড় ত্রিভুজটাই। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, এই কোণটা যদি 41 ডিগ্রি হয়, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে এই যে একটা জেডের মতো ফিগার তৈরি হয়েছে না, যেটা আমি তোমাদের এইমাত্র বোঝালাম, এই যে এখানেও দেখো সেই জেডের মতো ফিগার। তাহলে এই জেডের মতো ফিগারের
এই কোণ যা হবে এই কোণও তাই হবে। তাহলে এখান থেকে আমি খুব ইজিলি লিখে দিতে পারি এটা 41 ডিগ্রি হলে এটার ভ্যালু কত হয়ে যাবে আমার 41 ডিগ্রি। ওকে, এই কোণের মান যদি 41 ডিগ্রি হয় তবে এই কোণের মানও 41 ডিগ্রি হবে। কী করে বলি আমরা? দেখো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু সমান। আমি এইমাত্র তোমাদের বললাম যে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে তার নিচের এই কোণ দুটোও সমান হবে। তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এটা 41 ডিগ্রি, এটাও 41 ডিগ্রি, দুটো মিলে কত হয়ে গেলো আমার 82 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এই কোণের মান আর কত হবে? 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও, 180 থেকে বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে 98 ডিগ্রি। ওকে, তাহলে আমার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 98 ডিগ্রি। এখানে একটাও উত্তর দেওয়া নেই, এখানে উত্তর ভুল দেওয়া আছে। ওকে, 5-এর অ্যান্সার কী হয়ে যাবে আমার? 98 ডিগ্রি। তুমি পরীক্ষার যে অ্যান্সার কী আছে সেখানে দেখবে 41 ডিগ্রি দেওয়া আছে, 41 ডিগ্রি অ্যান্সার হচ্ছে তোমার ভুল। 6 দেখ, এত মূল্যের একটি প্রিন্টারে 9% ট্রেড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, ছাড়ের পরিমাণ কত? ওকে, 32,000 মূল্যের একটা প্রিন্টার আছে, সেখানে 9% হচ্ছে ট্রেড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার মানে কি 9% ছাড় দেওয়া হচ্ছে, ছাড়ের মানটাই বের করতে বলেছে। 2 শূন্য 2 শূন্য কাটো, 9 শূন্য শূন্য, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1 থাকছে, 3 নং 27 রেখে 2880 টাকা। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 7 দাগ কী বলেছে? যে একটি পাইপ 14 ঘন্টায়, পাইপ বি 24 ঘন্টা এবং পাইপ সি 17 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে। 3টি পাইপ একসঙ্গে ট্যাঙ্কটি কত সময়ে ভরবে? ওকে, সোজা অঙ্ক, একদমই কঠিন অঙ্ক নাই, তবে একটু ক্যালকুলেটিভ মনে হতে পারে। তো ক্যালকুলেশন সোজা করার আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে সোজা করবে। দেখো অঙ্ক কিন্তু সবাই করতে পারে, আমি তোমাদের সলিউশন করাচ্ছি কীভাবে, যে তোমরা কীভাবে পরীক্ষার হলে গিয়ে তোমাদের এক্সাম অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত। এটা যে পরীক্ষার হলে গিয়ে তুমি যে কোশ্চেনটা দেখছো এই কোশ্চেন তো সবাই সলভ করতে পারবে, কিন্তু তুমি কীভাবে করলে আরও ফাস্ট করতে পারবে সেটা তোমার জানতে হবে। তো দেখো কী বলেছে, পাইপ এ 14 ঘন্টায় ভরতে পারে, পাইপ বি ভরতে পারে 24 ঘন্টায়, আর পাইপ সি ভরতে পারে 17 ঘন্টায়। এদের যে লসাগু কত হয়ে যাবে? 14, 24 এবং 17। যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 7, 12 এবং 17, আর কাটাকাটি যায় না। তাহলে এদের লসাগু কত যাচ্ছে? 12 দোকানে 24, আচ্ছা এটা এরকম রাখো যে এদের লসাগু ধরে নাও তুমি, বা টোটাল যে ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা ধরে নাও 24 গুণ 7 গুণ 17। এতে আমাদের গুণ করতে সুবিধা হবে। দেখো 12 দোকানে 24, 24কে 24-এর মতো রাখলাম আর বাকিগুলো রেখে দিলাম। তাহলে এর ক্যাপাসিটি কত হবে কী করে বের করবো? টোটাল এটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, আর ভরে কত ঘন্টায়? 14 ঘন্টায়। তাহলে 14 দিয়ে ভাগ দিয়ে দাও, 24 গুণ 7 গুণ 17 বাই নিচে কত হবে আমার? 14। 7 দিয়ে কাটলাম এটা 2, 2 দিয়ে কাটলাম এটা 12। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের? 12 × 17, 12 × 17। ওকে, এটা হচ্ছে 17, 24 কেটে যাবে, তাহলে 7 17 119 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা গুণ করে দিই, 12 ঘরের নাম তো আমরা জানি, 7 12 84, 4 হাতে থাকে আমার 8, 12কে 12 আর 8 20, 204। এর ক্যাপাসিটি হচ্ছে 119 ইউনিট করে, আর সি এর ক্যাপাসিটি 17 17 কেটে গেল, আর 7 24 হয়ে যায় 28, 14, 16, 168, 168। এটা হচ্ছে প্রত্যেকের ক্যাপাসিটি করে। এবার বলেছে 3টি পাইপ একসাথে কাজ করলে, 3টি পাইপ একসাথে কাজ করো, যোগ করে দাও 3টেকে, এটা এটা এবং এই ভ্যালু, এই 3টে ভ্যালু যোগ করো। 58, 17, 4, 21, 1 হাতে থাকে হচ্ছে আমার 1, 6 রেখে 7 রেখে 8, 8, 1 2 4, 481। এই 3জন যদি একসাথে কাজ করে তাহলে 481 ইউনিট করে জল দ্বারা ভরতে পারবে। এবার বলা হচ্ছে কি যে 3টি পাইপ একসাথে ট্যাঙ্কটি কত সময়ে ভরবে। ওকে, কত সময়ে ভরবে? তাহলে দেখো কত সময় ভরবে, টোটাল ক্যাপাসিটি কত? 24 গুণ 7 গুণ 17 বাই নিচে কত আসছে আমার? 481। এবার যারা বুঝবে না তারা কী করবে, এটাকে গুণ করবে, গুণ করে ভাগ করবে, করে এই পূর্ণ সংখ্যা বের করবে। আমি বলছি এটাকে গুণ করার দরকার নেই, এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে 2 পূর্ণ 3/5, এরকম যদি লেখা থাকে তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে ভাঙাই কী করে? এই দুটোকে গুণ করি, 5 দুগুণে 10 আর উপরেরটা যোগ করি, অর্থাৎ 13, 13/5। তাহলে আমরাও এখানে সেম কনসেপ্ট ইউজ করব। কি ইউজ করব? সেম কনসেপ্ট, এই কনসেপ্ট। এবং কী বের করবো আমরা? ইউনিট ডিজিট। দেখো প্রত্যেকটার যে হর বা নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু সেম আছে। ওকে, প্রত্যেকটার হর কিন্তু সেম আছে। এমন হচ্ছে এখানে একটু ভুল করেছে, 58, 17, 17 আর 4 হচ্ছে কি তোমার 21, 1 হাতে থাকে 2, 6 1, 7 আর 2 9 হবে। এটা সরি, এটা হয়ে যাবে তোমার 9। ওকে, 9, 491। দেখো নিচে আমার 491 করে আছে, তাহলে যেটুকু আমার খেলা হবে সেটুকু কি উপরের টুকু নিয়ে খেলা হবে। তাহলে আমি আগে উপরের টুকুর ইউনিট ডিজিট বের করে নিই। দেখো 7 7 49 মানে 9, 4 9 36 মানে ইউনিট ডিজিট আমার কত আসবে? ইউনিট ডিজিট আমার আসবে অবশ্যই 6 আসবে। ঠিক আছে, উপরে যাই বেরোক না কেন ইউনিট ডিজিট আমার 6 আসবে। 7 7 49
অর্থাৎ 9 আসে ইউনিট ডিজিট, 9 4 36 মানে ইউনিট ডিজিট 6 আসবে। এবার করা শুরু করো। এই দুটো গুণ করতে 2 1 2, 2 1 3, ইউনিট ডিজিট 3 আসে, তার মানে এটা অ্যান্সার হবে না। 1-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, 0-র সাথে 1 যোগ করলে ইউনিট ডিজিট 1 আসছে, এটাও হবে না। এককে 1 এককে 1 এককে 1 আর 1 আর 1 2, এটাও হবে না, ইউনিট ডিজিট 2 আসছে। 5-কে 5 আর 1 6, ইউনিট ডিজিট আমার 6 আসছে। ওকে, তাহলে এটাই হবে আমার কারেক্ট আনসার। দেখো এখানেও আমার 6 আসছিলো, এখানেও আমার 6 আসছিলো, তাহলে সঠিক আনসার কী হয়ে যাবে আমার? অপশান এ। বোঝা গেল? এইভাবেই হচ্ছে পরীক্ষার হলে অঙ্ক করা উচিত, নয়তো এটাকে যদি তুমি গুণ করে ভাগ করতে যাও মিনিমাম, তুমি যদি খুব ভালো ক্যালকুলেশন জানো, তোমার 30 সেকেন্ড সময় কিন্তু নষ্ট হবে। ওকে, 8 দাগ। আমি 1200 টাকাতে দুটি ফ্রক কিনি, প্রথমটিতে 10% ক্ষতি এবং দ্বিতীয়টিতে 15% লাভ হয়, মোট হিসাবে লাভ বা ক্ষতি না হলে প্রথম ফ্রকের ক্রয় মূল্য কত? ওকে, এটাকে আমরা খুব সিম্পলভাবে অ্যালিগেশনে করবো, কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু ধরার দরকার নেই, জাস্ট অ্যালিগেশন মানে দেখো এদিক থেকে একটা আসবে, এদিক থেকে একটা থাকবে, আর ওভারঅল কত হলো সেটা থাকে, ব্যাস এই হচ্ছে অ্যালিগেশনের নিয়ম। তাহলে দেখো দুদিক থেকে আমি পেয়ে গেছি। এদিক থেকে প্রথমে হচ্ছে 10% ক্ষতি অর্থাৎ -10, আর এদিকে 15% লাভ হয়েছে অর্থাৎ 15 + 15। ক্লিয়ার হয়েছে এটুকু? এবার দেখো ওভারঅল কী হয়েছে, আমি লাভও করিনি ক্ষতি করিনি, তাহলে কী হবে? আমার 0 হবে। ওভারঅল লাভও হয়নি লস হয়নি, তাহলে কত পার্সেন্ট? 0%। 100 টাকার মাল 100 টাকা যদি আমি বেচে দিই, তাহলে আমার লাভও হলো না লসও হলো না, তাহলে 0% হয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে অ্যালিগেশনের নিয়ম হচ্ছে এই দিক থেকে এদিকে আসবে আর এদিক থেকে এদিকে যাবে, আর সবসময় বড়টা থেকে ছোটোটা মাইনাস করতে হয়। বড় আছে 15 থেকে 0 মাইনাস করলে আমার কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। আর এদিক থেকে বড় হচ্ছে কি আমার 0। দেখো মাইনাস কিন্তু সবসময় ছোটো হয়, ছোটোবেলায় তোমরা এরকম করে এসো যে এখানে আমরা 0 ধরি, তাহলে এদিকে যতগুলো যায় 1 2 3 4 লিখি, আর এদিকে আসলে আমার মাইনাস হতে থাকে না, তাহলে 0 কিন্তু আলটিমেটলি মাইনাসের থেকে বড়, তাহলে আমার মাইনাস হবে কিসের থেকে? 0 - -10, তাহলে আলটিমেটলি দেখো আমার +10ই হয়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এদিকে আসলে 10, আর কাটাকাটি করলে 5 দিকে আসলে 3:2। এটাই হচ্ছে আমার সিপি, তাহলে টোটাল সিপি কত আমার? 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালুই দেখো বলা আছে 1200 টাকা। আমাকে কি বের করতে বলেছে এখান থেকে? আমাকে বের করতে বলেছে প্রথম ফ্রকের ক্রয় মূল্য। প্রথম ফ্রক কত আমাদের? 3 ইউনিট ভ্যালু, তাহলে 3 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে 1200 × 3 বাই নিচে হয়ে যাবে কত আমাদের? 5। 5 দিয়ে গেলে 5 × 24 120, 240, আর 3 × 24 72, 720। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 9 দেখ, ট্রেন এ সকাল 8টা 5-এ স্টেশন এম থেকে ছাড়ে এবং বিকাল 3টে 5-এ স্টেশন এনে পৌঁছায়। ট্রেন বি সকাল 10টা 5-এ স্টেশন এন থেকে ছাড়ে এবং বিকাল 3টে 5-এ স্টেশন এমে পৌঁছায়। দুটি ট্রেন কখন মিলিত হয়? ওকে, দেখো এই অঙ্ক আমি আগেও প্রায় 2-3টে করিয়েছি, এর আগের যে 7টা শিফট আমি অলরেডি কমপ্লিট করেছি, সেখানে তোমরা পেয়ে যাবে। এখানে আমি কী করবো? এখানে আমি তোমাদের সলভ করাবো খুব ফাস্ট বা একদম ইজি মেথড, মানে একটু ট্রিক লাগিয়ে সলভ করবো, ঠিক আছে? আর বেসিক নিয়ম বা সব থেকে একদম মানে বুঝিয়ে যেটা করে সেটা কিন্তু এই অঙ্কটাই আর করাবো না, এর আগেই করানো আছে, ঠিক আছে? দেখো ট্রেনে সকাল 8টা 5-এ স্টেশন এম থেকে ছাড়ছে, এ আর বি আছে, ঠিক আছে? এটা হচ্ছে টাইমিং। সকাল 8টা 5-এ স্টেশন এম থেকে ছাড়ছে এবং বিকাল 3টে 5-এ স্টেশনে গিয়ে পৌঁছে যাচ্ছে। তাহলে এদের মধ্যে যে সময়ের যে পার্থক্য, সে কতটা সময় লাগছে যেতে? তার 8টার সময় শুরু করছে, 3টায় গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তাহলে 8টার থেকে 12টা মানে 4 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, অর্থাৎ টোটাল 7 ঘন্টা সময় লাগছে। বিয়ের দেখো সময় লাগছে সকাল 10টার সময় বেরোচ্ছে 10টা 5-এ আর পৌঁছাচ্ছে 3টে 5-এ, তাহলে এর সময় লাগছে 10টার থেকে 12টা মানে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা। ক্লিয়ার হয়েছে? এটুকু সময় লাগছে 5 ঘন্টা। তাহলে টোটাল যে আমি দূরত্ব কত ধরবো? এদের লসাগু অর্থাৎ 35 ইউনিট। তাহলে এখান থেকে দেখো এ 7 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, তার মানে এর গতিবেগ হচ্ছে 5 ইউনিট করে। বি 5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, মানে বি এর গতিবেগ আমার 7 ইউনিট করে, এটা হচ্ছে আমার স্পিড। ক্লিয়ার হয়েছে এটুকু? এবার হচ্ছে কথা, বলেছে দুটি ট্রেন কখন একসাথে মিলিত হবে। এরকম যখন থাকবে তখন কি করবে? ট্রেন এ দেখো সকাল 8টায় বেরিয়েছে আর ট্রেন বি বেরিয়েছে সকাল 10টায়, তো এক কাজ করবে, দুজনের যে ছাড়ার সময় বা ছাড়ার সময় বলছি আমি এটাকে, মনে করো এটা ট্রেন এ, এটা ট্রেন বি। এবার এ 10টার সময় 8টার সময় ছাড়ছে আর এ 10টার সময় ছাড়ছে, তা তো হবে না। এক কাজ করবে, একেও তুমি 10টার সময় ছাড়াবে, ঠিক আছে? মনে করো এ 10টা পর্যন্ত এইটুকু তো পৌঁছে যাবে, তাহলে এইটুকু ডিস্টেন্স থেকে বের করে নাও। 2 ঘন্টায় কতটা গেছে? 8টার থেকে 10টা মানে 2 ঘন্টায়। এ 1 ঘন্টায় যায় 5 ইউনিট, তাহলে 2 ঘন্টায় কত ইউনিট যাবে? 10 ইউনিট চলে গেছে অলরেডি। তার মানে টোটাল দূরত্বটা যদি আমার 35 ইউনিটের হয়, তাহলে অলরেডি 10 ইউনিট চলে গেছে, তাহলে বাকি আছে কতটা? আমার 25 ইউনিট বাকি আছে। এই 25 ইউনিট দূরত্ব স্পিড কী হয়ে যাবে? যেহেতু এরা একে অপরের মুখোমুখি আসছে বা একে অপরের দিকে আসছে, তাই স্পিড আমার কী হয়ে যায়? এক্ষেত্রে যোগ হয়ে যায়।
স্পিড কত আমার টোটাল 12 ইউনিট, তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে যাও, আমি কি সময় পেয়ে যাব। তাহলে 25কে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 12 দুগুণে 24, 2 ঘন্টা 2 আওয়ার্স, আর 1/12 পড়ে থাকে এত মিনিট। একে তুমি 60 দিয়ে গুণ করো, তাহলে 2 আওয়ার্স আর কাটাকাটি করলে 5 মিনিটস। ওকে, 2 ঘন্টা 5 মিনিট। তাহলে একসাথে বেরিয়েছিল কটার সময়? 8টা 5-এ? আগে না, একসাথে বেরিয়েছিল কি, আমি 2 ঘন্টা অলরেডি 10 থেকে বাদ দিয়ে দিয়েছি, মানে 10টা 5 হবে এইবার। তাহলে 10টা 5-এর সাথে যদি তুমি 2 ঘন্টা যোগ করো, তাহলে 10 আর 2 12 ঘন্টা, আর 5 আর 5 10 মিনিট, অর্থাৎ দুপুর 12টা 10 মিনিটে ওদের মধ্যে দেখা হবে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি এবং উচ্চতা 3 সেমি হলে ঘনবস্তুর মোট তল ক্ষেত্রফল। আচ্ছা, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড। ওকে, সমগ্র তলের ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে এখানে, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা? 2 ইন্টু LB প্লাস BH প্লাস তোমার LH। ওকে, এল সমান সমান কত দেওয়া আছে আমাদের? লেন্থ যেটাকে বলি 8 সেমি, বি সমান সমান ব্রেথ যেটা দেওয়া আছে আমাদের 5 সেমি, এবং এইচ সমান সমান হাইট মানে যেটাকে দেওয়া আছে আমি 3 সেমি। এখান থেকে বের করতে বলেছে মোট তলের ক্ষেত্রফল। জাস্ট সূত্রে বসিয়ে দাও, 2 ইন্টু LB মানে এই দুটোর গুণফল অর্থাৎ 5 8 40, প্লাস BH মানে এই দুটোর গুণফল অর্থাৎ 15, প্লাস LH মানে এই দুটোর গুণফল অর্থাৎ 24। 2 গুণ 40 আর 24 64 আর 15 হয়ে যায় 79, সমান সমান অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 158। অপশান সি কারেক্ট অ্যান্সার। 11 বলেছে প্রিয়া একা 22 দিনে একটি কাজ করে, প্রিয়া ও বর্ষা একসাথে 11 দিনে একটি কাজ করে, প্রিয়া বর্ষা ও নিশা একসাথে 8 দিনে কাজটি করে, প্রিয়া ও নিশা একসাথে কত দিনে কাজটি করবে? ওকে, প্রিয়া করে হচ্ছে 22 দিনে, প্রিয়া আর বর্ষা মিলে দুজনে করে হচ্ছে 11 দিনে, আর এদিকে আছে প্রিয়া প্লাস বর্ষা প্লাস নিশা তিনজনে মিলে করে 8 দিনে। ওকে, তাহলে এদের যে টোটাল কাজ আমি কত ধরবো? অবশ্যই এদের লসাগু, যেটা কিনা 88। তাহলে দেখো, প্রিয়া 22 দিনে একটি কাজ করে, টোটাল 68 ইউনিটের, তাহলে একদিনে কতটা করে করবে? 4 ইউনিট করে। প্রিয়ার ক্যাপাসিটি 4 ইউনিট, প্রিয়া আর বর্ষা 11 দিনে কমপ্লিট করে, তাহলে একদিনে করা হচ্ছে 8 ইউনিট। তাহলে প্রিয়া বর্ষার নিশা একদিনে প্রিয়া এবং বর্ষা মিলে দেখো 8 ইউনিট কাজ করে ফেলছে, ঠিক আছে। এইভাবে করো, দেখো, প্রিয়া বর্ষা ও নিশা মিলে 8 দিনে করে 88 ইউনিট কাজ, তাহলে একদিনে কতটা করবে? 11 ইউনিট কাজ। তাহলে এখান থেকে আমি প্রিয়ার ক্যাপাসিটি পেয়ে গেলাম 4 ইউনিট, বর্ষার ক্যাপাসিটি পেয়ে গেলাম, দেখো প্রিয়া বর্ষা মিলে 8 ইউনিট কাজ করে, প্রিয়া একা করে 4টে, তাহলে বর্ষা কটা করবে? বর্ষাও 4টে করবে। আবার দেখো, প্রিয়া বর্ষা এবং নিশা মিলে 11 ইউনিটের কাজ করে, কিন্তু প্রিয়া আর বর্ষা মিলে 8 ইউনিটের কাজ করে, তাহলে নিশা কতটা কাজ করবে? 3 ইউনিটের কাজ। বলেছে প্রিয়া ও নিশা, প্রিয়া আর নিশা দুজনে মিলে 7 ইউনিট কাজ করে, কত দিনে কাজটি শেষ করবে? টোটাল কাজ হচ্ছে আমার 88, আর এদের দুজনের ক্যাপাসিটি হচ্ছে 7 ইউনিট করে, তাহলে টোটাল এতদিন সময় লাগবে। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। সরল করতে বলেছে, একদম সোজা, এই দুটোকে তুমি গুণ করবে 25x² আর এখান থেকেও দেখো 5 5 25x², তাই আবার মাইনাস, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি কেটেই যায়, ঠিক আছে, তাই আমি আর লিখলাম না। 5 দিয়ে যদি 7কে গুণ করি -35, ওকে, -35, এই -5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হয়ে যাবে -10x, আর মাইনাসে মাইনাসে +20 সমান সমান ভ্যালু কত হয়ে যাবে আমার? 15। এখান থেকে যদি আমি -10x সমান সমান লিখি, দেখো -35 আর +20, তাহলে -15 পড়ে থাকে, আর -15 পাশে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ 30, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার -3। ওকে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 13 বার্ষিক 4% সরল সুদের হারে 5 বছরে কোনো মূলধন এত টাকা হবে। বার্ষিক সুদের হার কত বলেছে? 4%, আর 5 বছরে টাইম বলেছে এখানে কত? 5 বছর, আর এখান থেকে কি বলেছে যে এত টাকা হবে। এবার দেখো, মূলধন, ঠিক আছে, মানে সুদ আসলে মিলে এত টাকা হবে। তোমার কাছে যদি 100 টাকা থাকে, তুমি যদি 4% হারে 5 বছরের জন্য লাগাও, তাহলে তুমি কত টাকা সুদ পাচ্ছ? 20 টাকা। এই 100 কেটে গেল, 20 টাকা সুদ পাচ্ছ, তাহলে সুদ আসল মিলে কত হয়ে গেল? 120 টাকা। তাহলে এখান থেকে দেখো, এই 120-র ভ্যালু কত বলা আছে? মূলধন কত আমার? 2280। আমায় জিজ্ঞাসা করেছে মূলধন কত, কোন মূলধন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সুদে আসলে এত টাকা হয়ে যাবে, তাহলে আমাকে মূলধন বা প্রিন্সিপাল বের করতে বলছে। প্রিন্সিপাল কত হয় আমাদের? 100 ধরেছিলাম আমরা, তাহলে 100-র ভ্যালু কত হবে? 2280 ইন্টু 100/120। এই 0 এই 0 কাটো, 22 12 দিয়ে কাটলে 12 হচ্ছে 12, আর থাকে হচ্ছে আমার 10, 9 12 160, অর্থাৎ 1900 টাকা। ওকে,
অপশান বি কারেক্ট অ্যান্সার। 14 দাগ, নিচের কোন সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি দ্বারা এত বিভাজ্য? ওকে, প্রথমত দেখো ইউনিট ডিজিটে 9 আছে মানে বিজোড় সংখ্যা, যেহেতু 20 মানে এর মধ্যে কি 10 আছে মানে লাস্টে দেখো 0 আছে, তার মানে মেলাতে গেলে লাস্টে তো তোমার 0 লাগবেই, তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে না। এটা হচ্ছে 28, 28-এর মধ্যে 2 আছে, দেখো 2 মানে কি ইউনিট ডিজিটে আমার একটা জোড় সংখ্যা লাগবে, এটা হচ্ছে না। এবার বাকি দুটো যে কোনো একটা দিয়ে তোমার ভাগ করে দেখতে হবে, যদি ভাগ মেলে তো ভালো, যদি না মেলে তাহলে দেখতে হবে। 7 2 6 7 2 6 1 7 9, এটা হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে, বলেছে এর মধ্যে কোনটা দিয়ে ভাগ যাবে। দেখো 23-এর ঘরের নাম তো আমি জানি, 23 দিয়ে আগে করে দেখি, যদি 23 দিয়ে ভাগ মিলে যায় এটা অ্যান্সার, যদি 23 দিয়ে ভাগ না মিলে তাহলে এটা অ্যান্সার। তো প্রথমে 23 দুগুণে হয়ে যায় 46, 3 23 69, 69, এখান থেকে পড়ে থাকে 3, এখান থেকে পড়ে থাকে 36, 1 দিলে 23, পড়ে থাকে হচ্ছে 13, কত নামবে 1, 5 15, 5 দিয়ে যাবে 115, 115, ওকে 115। আচ্ছা, এখান থেকে পড়ে থাকে 16, 7 নামবে, এবার যাবে কত 140, 7 বার যাবে 140 আর 21 161, পড়ে থাকে 6 69 3, দেখো মিলেই যাচ্ছে আমার এখান থেকে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত যাবে আমার 23, 23 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 29 দিয়ে দেখারই দরকার নেই আর। 54 ও 18 তৃতীয় সমানুপাতিক যদি এক্স হয় তবে এক্সের ভ্যালু কত? এখানে এক্সের ভ্যালু যেটা হয়েছে সেটা হচ্ছে বি স্কোয়ার বাই এ, এক্সের ভ্যালু কত হয়ে যাবে বি স্কোয়ার বাই এ, কেন বোঝনি? দুটো অনুপাত দেওয়া আছে এ ইস টু বি, এবার বলেছে তোমাকে তৃতীয় সমানুপাত অর্থাৎ এক্সের ভ্যালুটা কত হবে, এটাকে আমরা কীভাবে লিখি, এ ইস টু বি সমান সমান বি ইস টু সি, এটাকে এ বাই বি সমান সমান কী লিখি আমরা বি বাই এক্স, সরি এটা এক্স হবে, এই যে এ এক্স, ওকে। তাহলে এখান থেকে যদি আমি এ এক্স করি তাহলে দেখো বি স্কোয়ার হয়ে গেল কোনাকুনি গুণ করে, তো এখান থেকে এক্সের ভ্যালু বের করতে গেলে বি স্কোয়ার বাই এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে সি বা এক্সের ভ্যালু কত হয়ে যাবে দেখো, অ্যাকচুয়ালি এটা রিজনিং দিয়েও করা যায়, 54 দেখো 3 ভাগ করলে 18 হয়, তাহলে 18 3 ভাগ করলে অ্যান্সার কত হয়ে যাবে 9, অথবা এইভাবেও করতে পারো, বি স্কোয়ার মানে কি 18 ইন্টু 18 বাই এ মানে 54, এটা দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 6, দেখো 6 অ্যান্সার এসছে। বিপুল, মোহন এবং মোহাম্মদের গড় ওজন হচ্ছে এত কেজি, যদি বিপুল ও মোহনের গড় ওজন হয় 36 কেজি এবং মোহাম্মদ ও মোহনের গড় ওজন হয় 43 কেজি, তবে মোহনের ওজন কত? ওকে, বিপুল আছে, মোহন আছে এবং মোহাম্মদ আছে, এদের যে গড় ওজন বলা আছে 46, তাহলে টোটাল ওজন কী হয়ে যাবে, এদের 3 দিয়ে গুণ করে দিতে হবে কারণ 3 জন, তাহলে 3 দিয়ে গুণ করলে 120 আর 18 138, 138 কেজি। এবার দেখো বলেছে বিপুল ও মোহন, বিপুল প্লাস মোহন এর যে গড় ওজন সেটা হচ্ছে 36, তার মানে দুজনের মোট ওজন কত হয়ে যাবে 72 কেজি। এবার মোহন ও মোহাম্মদ এদের বলেছে গড় ওজন 43, তাহলে দুজনের কত হয়ে যাবে 86। এবার যদি আমি এই দুটোকে যোগ করি তাহলে দেখো ভি প্লাস এম প্লাস এমডি মানে মোহাম্মদ, তাহলে 6 আর 2 8, 8-এর সাথে 15, 158 হচ্ছে। এবার একটা জিনিস দেখো, এখানে মোহনকে আমি দুবার ধরেছি, মোহনকে কবার ধরেছি এখান থেকে, মোহনকে আমি কবার ধরেছি এখানে, মোহনকে দুবার ধরেছি, কিন্তু দেখো তোমার আছে কি বিপুল, মোহন এবং মোহাম্মদের তিনজনের যে টোটাল যে বয়সটা সেটা হচ্ছে 138, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 158, কেন 158 হচ্ছে, কারণ একটা মোহন আমি এক্সট্রা ধরেছি। তাহলে এখান থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, অর্থাৎ 138কে যদি আমি বাদ দিই তাহলে কে কে বাদ চলে যাচ্ছে বলতো, মোহাম্মদ, মোহন এবং এই বিপুল চলে যাচ্ছে, একটা মোহন পড়ে থাকবে 0 2, 20 হবে কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট হচ্ছে তোমার 17 দাগ, একটি জেলার জনসংখ্যা এত, যার মধ্যে এতজন পুরুষ, মোট জনসংখ্যার 63% শিক্ষিত, 63% পুরুষদের শিক্ষিত, তাহলে মহিলাদের কত পার্সেন্ট শিক্ষিত হতে হবে 63%। প্রথম দিকে শিফটে আমি আর ডিটেলসে করিয়েছি, এরপর থেকে আর ডিটেলসে এগুলো করাচ্ছি না, কারণ এগুলো ডিটেলসে মানে দেখেই অঙ্ক হয়ে যায়, জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে, তুমি একবার শুধু অঙ্কটা পড়তে তোমার যতক্ষণ সময়। কেন এরকম হয় বলো তো, শর্টকাটে বোঝো। বলেছে মোট জনসংখ্যার এত পার্সেন্ট শিক্ষিত, কে কে আছে, পুরুষ আছে আর মহিলা আছে, পুরুষের কিছু পার্সেন্ট শিক্ষিত সেটা কত বলা আছে সেটা পরে বলছি। এবার দেখো মাঝখানে বলা আছে যে মোট জনসংখ্যার এত পার্সেন্ট শিক্ষিত, কত পার্সেন্ট 63%। এবার কথা হচ্ছে পুরুষদেরও বলা আছে 63%, তাহলে এই টোটালের যে গড় 63% আছে এটাকে যদি আমি মেনটেন করতে যাই তাহলে মহিলাকে আমার 63%ই বানাতে হবে, যদি 63% না হয় তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, তাহলে মেনটেন আর হবে না 63%, ওকে। 18 দাগ, 75 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি এত মিনিটে একটি সেতু অতিক্রম করতে পারে, ওকে। সেতুটির দৈর্ঘ্য কত?
75 কিলোমিটার প্রতি বেগে চলছে। দেখো সেতুটির দৈর্ঘ্য মানে এটা মনে করো একটা নদী টাইপের আছে, এখানে একটা পুল আছে, এই যে একটা পুল বানানো আছে, ঠিক আছে, এরকম একটা পুল বানানো আছে। বলেছে এর দৈর্ঘ্যটা কত হবে। দেখো আমরা সবসময় জানি যে ডিস্টেন্স সমান সমান হয় যে স্পিড ইনটু টাইম। এবার দেখো একটা গাড়ি এখান থেকে শুরু করে এখানে যে যাবে তার তো নিজস্ব একটা স্পিড আছে এবং একটা নিজস্ব সময় তার লাগবে, তাহলে তার স্পিড আর সময়টা যদি আমি গুণ করে দিই তাহলে কী পাবো, আমি দূরত্ব পাবো। কার দূরত্ব পাবো বলো তো, এই যে ব্রিজটার দূরত্ব, কারণ এই ব্রিজটার লেন্থই তো গাড়িটা অতিক্রম করেছে এই তোমার 1.4 মিনিটে। তাহলে এখান থেকে আমি স্পিড ইনটু টাইম, স্পিড কত আছে আমাদের 75 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কী হচ্ছে আমাদের স্পিড, তার সাথে টাইম গুণ করো ইন্টু 1.4। এবার দেখো 1.4 কী আছে আমাদের, মিনিট আছে। এটা কী করেছি আমরা, কিমি পার ঘন্টা নিয়েছি, তাহলে মিনিটটাকে তুমি কনভার্ট করে দাও ঘন্টাতে, মানে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় কনভার্ট হয়ে গেল, আর একটা 10 দিয়ে গুণ করে দাও, কারণ এই পয়েন্টটা তো তুলতে হবে। ওকে, আচ্ছা 15 দিয়ে কাটলে 4, 15 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 15 75, 2 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলাম 7, 5 7 35 বাই 1 মিনিট 5 দিয়ে কাটলে তো 2 হয়ে গেল, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 7/4, 7/4 মানে 1.75ই হয়। ওকে, 7/4 মানে 1.75, অপশান বি হবে কারেক্ট আনসার। যদি মায়ের বর্তমান বয়সের দ্বিগুণ মেয়ের বর্তমান বয়সের 9 গুণের চেয়ে 27 বছর বেশি হয়, মায়ের বর্তমান বয়সের দ্বিগুণ মানে 2m, বলেছে মেয়ের বর্তমান বয়সের 9 গুণের চেয়ে, মেয়ের বর্তমান বয়স কত হয়ে যাবে তাহলে, মেয়ের বর্তমান বয়সের 9 গুণ বলেছে, তাহলে 9, আচ্ছা ডি ফর ডটার, ওকে 9D, এদের যে পার্থক্য সেটা 27 বছর, তাহলে মাইনাস কত হয়ে যাবে 27। ওকে, আবার বলেছে মেয়ের বর্তমান বয়সের 6 গুণ মায়ের বর্তমান বয়সের চেয়ে 9 বছরের কম, মেয়ের বর্তমান বয়সের কি 6 গুণ, তাহলে 6D, মেয়ের বর্তমান বয়সের 6 গুণ মায়ের বর্তমান বয়সের থেকে 9 বছর কম, তাহলে মায়ের বয়সটা বেশি, আগে মা লেখো, এদের মধ্যে ডিফারেন্স কত বলা আছে 9 বছর, তাহলে এখান থেকে এম এর যে ভ্যালুটা সেটা আমি 9 মাইনাস 6D পেয়ে গেলাম, 9 প্লাস 6D, 6 দিয়ে পাশে মাইনাস ছিল, পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এম এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, 2 ইন্টু এম এর ভ্যালু কত বসাচ্ছি আমি 9 প্লাস 6D মাইনাস 9D সমান 27। এখান থেকে সলভ করলে 18 প্লাস 12D মাইনাস 9D সমান 27। এখানে আমার পড়ে থাকে 3D সমান ওপাশে গেলে পড়ে থাকে আমার 9, তাহলে D সমান কত হয়ে গেল আমার 3, D এর ভ্যালু কত পেয়ে গেছি আমি 3 পেয়ে গেছি, তাহলে D এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, M এর ভ্যালু পেয়ে যাবে M সমান 9 যোগ 3 6 কত হয়ে গেল 18 হয়ে গেল, তাহলে M এর ভ্যালু পেয়ে গেলাম আমি কত 27। আমায় বলেছে তাদের বয়সের পার্থক্য, দেখো বয়সের পার্থক্য কত, 3 আর 27-এর মধ্যে পার্থক্য কত 24টা বছরের, অপশান সি। 4000 টাকার উপর বার্ষিক 6.75% হারে 23শে ফেব্রুয়ারি 2024 থেকে 24শে এপ্রিল 2024 পর্যন্ত সরল সুদ কত। সবার আগে বলে দিই এসআই বা সরল সুদের যে ফর্মুলা সেটা প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই কী হয়ে যায় 100 হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো আর টাইমটা কিন্তু বছরে হয়। ওকে, এবার বলা আছে যে এত পার্সেন্ট হারে 23শে ফেব্রুয়ারি থেকে 2024 থেকে, দেখো প্রথমত 2024 হচ্ছে একটা লিপ ইয়ার, তারপরে লিপ ইয়ারে আমার কতগুলো বছর থাকবে, দিন থাকে 366 ডে থাকে, কত দিন থাকে 366 দিন। এবার হচ্ছে 23শে ফেব্রুয়ারি তো দেখো লিপ ইয়ার মানে কি ফেব্রুয়ারি মাসে 29 দিনে হবে, তাহলে এখানে আমার কত দিন থেকে যাচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 6 দিন, কত দিন পাচ্ছি এখান থেকে 6 দিন, 6 লেখো প্লাস পুরো মার্চ মাস পাচ্ছি আমি 31 দিনে, প্লাস এপ্রিলে দেখো 24 তারিখ তুলে নিয়েছি, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি 24, তাহলে এটা হয়ে যাচ্ছে 24 আর 6 30, 61 দিন হয়ে যাচ্ছে। এবার এটা বের করো, আমাকে কি বের করতে বলেছে যে সরল সুদ, তাহলে পি প্রিন্সিপাল কত আমাদের 4000 টাকা ইন্টু তারপরে কি লিখি আমরা রেট কত 6.75 পার্সেন্টের জন্য নিচে কি আসবে 0, এবার এই পার্সেন্ট তুলতে গেলে নিচে আরও 100 দিয়ে গুণ হবে ইন্টু এবার কি আসবে, এবার আসবে হচ্ছে আমার টাইম কত আমার টোটাল 61 দিন 61 বাই 366 কেন দিচ্ছি বলো তো, এটা তো আমাদের দিনে বেরিয়েছে, কিন্তু আমাদের কি দরকার, আমাদের দরকার বছরে, আর বছরটাকে এবার দেখো প্রথমে হচ্ছে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে এটা 25 দোকানে 50 থাকে হচ্ছে আমার 12, 175
25 দুগুণে 50 থাকে 17, 175, 7, 25 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে 4, একটা দুটো আর 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয়ে যাচ্ছে কত আমার 10। ওকে, আচ্ছা এদিক থেকে যদি আমি কাটি আবার 100 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে 6, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে 3, 3 দিয়ে এটাকে কাটলে 9, 5 9 45, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 21 দাগ, একটি জ্যাকেটের চিহ্নিত মূল্য 8,000, 30% ছাড় দেওয়ার পরে দামের উপর 12% সেলস ট্যাক্স যোগ করা হয়। ওকে, চূড়ান্ত মূল্য কত? একটা দাম ছিল হচ্ছে তোমার 8,000 টাকা, এর উপর 30% ছাড় দিয়েছে, তার মানে বিক্রি করছে কত টাকা? সে 70/100 এত টাকায়। এবার বলেছে এই যে দামটা হচ্ছে এর উপর আবার 12% সেলস ট্যাক্স লাগিয়েছে, তার মানে 112/100। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এই গেল আর একটা 4টে। তাহলে দেখো এবার ইউনিট ডিজিট দিয়ে করে দেখি। 7 দুগুণে 14 মানে 4, 4 32 মানে ইউনিট ডিজিটে 2, 6 2 7 2। ওকে, 6 2 7 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই অঙ্কটা করার আগে কয়েকটা ফর্মুলা তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো দেখো এখান থেকে সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ আছে বাই 2 কস কিউব এ মাইনাস কস এ প্লাস রুটের মধ্যে এটা। দেখো এখান থেকে যে ফর্মুলাগুলো তোমার মনে রাখতে হবে আমি বলছি, সেগুলো লিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কস 2 থিটা, থিটা একটা কোণের মান, ঠিক আছে, জাস্ট এখানে ডিনোট করেছি আমি, এখানে যেমন এ দেওয়া আছে এখানে আমি থিটা দিয়ে করিয়ে দিচ্ছি। দেখো কস 2 থিটার যে ফর্মুলাগুলো আছে সেগুলো কী কী? প্রথম হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে কী হবে? তারপরে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তারপরে আরেকটা হয় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তারপরে আরেকটা হয় 1 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এইটা গেল ফর্মুলা। আরেকটা ছোট্ট ফর্মুলা তোমাদের এইখানে কাজে লাগবে, সেটা এখানে লিখে দিই যে তোমরা জানো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 একটা পাশে নিয়ে আসলাম, আর এই মাইনাস কট স্কোয়ারকে ও পাশে পাঠালাম, সমান সমান কট স্কোয়ার থিটা। আপাতত এইটুকু হলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো প্রথমে যদি এখান থেকে আমি তোমার সাইন কমন নিয়ে নিই, তাহলে সাইন এ যদি আমি এখান থেকে কমন নিই তাহলে কী পড়ে থাকবে এখানে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, কারণ দেখো সাইন 3টে ছিল, একটা বাইরে চলে গেল, তাহলে 2টো পড়ে থাকবে। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। ওকে, বাই 2 কস কিউব থিটা আছে এখান থেকেও যদি আমি একটা কস এ কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে পড়ে থাকে 2 কস স্কোয়ার এ মাইনাস 1। ক্লিয়ার হয়েছে এটুকু? প্লাস রুটের মধ্যে কী পড়ে থাকবে আমার? দেখো কস স্কোয়ার মাইনাস এ সমান সমান কী লিখি আমরা? কট স্কোয়ার থিটা। ওকে, কী লিখি আমি? কট স্কোয়ার থিটা। এবার দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এর ভ্যালু কি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস 2 থিটা। 2 কস স্কোয়ার মাইনাস 1, 2 কস স্কোয়ার মাইনাস 1 সমান সমান কি? সেই কস 2 থিটা। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো তো আমি কেটেই দিতে পারি, দুটোই তোমার সেম। তাহলে এখান থেকে দেখো পড়ে থাকে আমার সাইন এ বাই কস এ প্লাস, দেখো দুটো কট স্কোয়ার আছে তাহলে একটা বাইরে আসবে, কট থিটা, কট এ। ওকে, এটা থিটা হবে না, এটা এ দেওয়া আছে এখানে। আচ্ছা এখান থেকে সাইনে, দেখো সাইন বারবার সাইন লিখি না, সাইন আর কস। ওকে, এস ফর সাইন, সি ফর কস, সাইন বাই কস প্লাস, দেখো কটকে আমরা কী লিখতে পারি? কস বাই সাইন লিখি, কটকে আমরা কী লিখি? কস বাই সাইন। তাহলে এখান থেকে যদি আমি লসাগু নিই তাহলে দেখো কস আর সাইন লসাগু হয়ে যাবে, কস থিটা সাইন থিটা লসাগু, তাহলে সি কেটে গেল এস, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়ে যায়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যায় 1 বাই নিচে পড়ে থাকে আমার কি? কস, আর কি পড়ে থাকে এখানে? সাইন। তাহলে এটাকে যদি আমি ঠিক করে লিখি তাহলে দেখো 1 বাই কস, দেখো এটাকে এরকম লেখা যায় 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন এ। তাহলে 1 বাই কস মানে কি জানি আমরা? 1 বাই কস মানে কি হয়ে গেল? 1 বাই কস মানে হচ্ছে আমাদের সেক। ওকে, সেক এ, আর 1 বাই সাইন মানে কোসেক এ। ওকে, এই হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। 23 দাগ কী বলেছে? 23 দাগ বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 248 মিটার
এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা বর্গক্ষেত্র, এর পরিসীমা মানে কি 4 ধারের বেড়া, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় a স্কোয়ার বা x স্কোয়ার বা বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হয়ে যায় তোমাদের 4x বা 4টে বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এখান থেকে দেখো আর কর্ণ হয়ে যায় বাহুর রুট 2, ঠিক আছে, x√2, x মানে বাহু, x সমান সমান কি বাহু। এবার দেখো পরিসীমা 248 আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা কি জানি যে পরিসীমার সূত্র কি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে দেখো 4টে বাহুই তো সমান, তার মানে আলটিমেটলি আমার 248কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে 62। এবার হচ্ছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের করবো কী করে, আমরা ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার, তাহলে 62 × 62, 2 দোকানে কত হয়ে গেল, ইউনিট ডিজিটে 4, এই নাও অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। মনোজ, স্বাতী এবং রাহুল যথাক্রমে তারা এত টাকা বিনিয়োগ করে, মোট লাভ এত হলে রাহুলের অংশ কত। ওকে, কে কে আছে, মনোজ, স্বাতী এবং রাহুল, MSR। মনোজ হচ্ছে তোমার 1020 টাকা নিয়ে আসে, এ 1440 টাকা আর এ 1230 টাকা। কাটাকাটি যদি করি সবার থেকে 0 তো চলেই গেল, 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 9, 3 × 4 12, 34 * 3 × 4 12, 3 × 8 24, 3 × 4 12, 3 × 3 41। ওকে, 34, 48 এবং কত হয়ে গেল 41। আচ্ছা, এদেরকে যদি আমি টোটালে যোগ করি তাহলে দেখো 8 × 4 12 রাখে 13, 3 হাতে থাকে 1 12, 123। এই 123-এর ভ্যালুই এখানে বলা আছে তোমার 1260। তাহলে এখান থেকে কি বলেছে, রাহুলের অংশ কত, রাহুলের অংশ কত, এখান থেকে রাহুল 41 ইউনিট, 41 ইউনিটের ভ্যালু কত, 1260 × 41/123। আচ্ছা, 3 দিয়ে কাটে এটা, 3 × 4 12, 3 অক্ষে 3, 3 দিয়ে কাটলে 3 × 4 12, 3 × 60 41 কেটে গেল, অর্থাৎ 420 হবে আনসার। একটি পরিবারের 5 জনের ওজন যথাক্রমে এত 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 এত, গড় ওজন কত, গড় ওজন কি সবগুলোকে যোগ করবো একবারে, সবগুলোকে যদি এখান থেকে যোগ করি তাহলে হয়ে যাবে 40 40 40 50 90 আর 50 হয়ে যায় 100, 140 আর 30, 140 আর 40 180, 180 আর 70 250। আচ্ছা, এখান থেকে 253, তার থেকে 1 বাদ যাবে 52 56 57, 257, 257/5, 5 5 25 5, 5 অক্ষে 5, 51 পয়েন্ট সামথিং হচ্ছে এ অ্যান্সার। ওকে, 51.4। একটি সংখ্যা 100% বৃদ্ধি পেয়েছে, সংখ্যাটি 27 হয়েছে। দেখো 100 টাকার উপর যদি 5% বৃদ্ধি পাওয়া মানে কি 5 বেড়েছে, তাহলে 100% বৃদ্ধি মানে কি 100 বেড়েছে, তাহলে আলটিমেটলি 200-র ভ্যালু 2700। আমার বলেছে সংখ্যাটি কত আমার 100, এর হাফ হয়ে যাচ্ছে, তাহলে এরও হাফ হবে, অর্থাৎ 1350। নেক্সট, এখানে কি বলেছে যে 50টি বইয়ের বিক্রয় মূল্য, 50টির SP, এটা সমান সমান হয়ে যাচ্ছে 5টা বইয়ের CP, 5টার কস্ট প্রাইস। তাহলে SP/CP যদি আমি লিখি, সেলিং প্রাইস বাই কস্ট প্রাইসের যে অনুপাতটা সেটা হচ্ছে 5/50, তাহলে কাটাকাটি করলে 1/5। তার মানে দেখো SP কত, বিক্রি করছি আমি 1 টাকায়, কিন্তু কিনেছি আমি কত টাকায়, 5 টাকায়। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কী হয়ে যাচ্ছে আমার, এখান থেকে লস হয়ে যাচ্ছে। তো সবার আগে তো গেইনটা তো কাটো, যেগুলো গেইন সেগুলো কী হয়ে যাবে, কাটা যাবে। এবার দেখো লস হচ্ছে কত টাকার উপরে লস হচ্ছে, 1 সেকেন্ড, এটা তো 5/50 মানে কি 1/10 হবে। তাহলে এখানে SP সেলিং প্রাইস কত 1 টাকা, আর কিনছি কত টাকায়, আমি 10 টাকা দিয়ে কিনেছি, তাহলে দেখো লস হয়ে যাচ্ছে কত আমার 9 টাকা লস। 9 টাকা লস কত টাকার উপরে, 10 টাকার উপরে ইন্টু 100, 0 0 করা, অর্থাৎ টোটাল 90%-এর লস কিন্তু হচ্ছে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 38 দেখ বলেছে যে নিচের কোন সংখ্যাটি দ্বারা এইটা ভাগ করা যাবে। ওকে, এই সংখ্যাটাকে ভাগ আলাদা আলাদা নয় কিন্তু, এটা হচ্ছে এইটাই, পুরোটাই হচ্ছে একটা সংখ্যা, একটা ডিজিট। এই সংখ্যাটাকে ভাগ করা যাবে নিচের কোনটা দিয়ে। সবার আগে তুমি 18কে বাদ দাও, কারণ 18-র মধ্যে 2 আছে, আর 2 দিয়ে ভাগ করার নিয়ম ইউনিট ডিজিটে আমাকে জোড় সংখ্যা থাকতে হবে। তো এইটা যদি না যায়, এর মধ্যেও তো 2 আছে, এটাও হবে না। এটার মধ্যে 5 আছে, 5 থাকার নিয়ম হচ্ছে ইউনিট ডিজিটে হয় 5 থাকবে, নতুবা 0 থাকবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত, বি। চোখে দেখবে আর অ্যান্সার করবে। M ও N একটি ব্যবসা শুরু করেন। M N-এর থেকে 70,000 টাকা বেশি 3 মাসের জন্য দিয়ে বিনিয়োগ করেন, এবং
এন 5 মাসের জন্য বিনিয়োগ করেন, মোট লাভ এত টাকা হলে এম এর অংশ এন এর থেকে এত বেশি, মোট কত টাকা বিনিয়োগ করেছিল। ওকে, প্রফিট সমান সমান আমরা জানি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। ওকে, তাহলে এবার দেখো কে কে আছে, এম আছে আর এন আছে। এন দেখো বিনিয়োগ করেছে মনে করো এক্স টাকা, আর এম তাহলে কত বিনিয়োগ করবে, এম এর থেকে 70,000 বেশি, অর্থাৎ এক্স প্লাস 70 কে লিখে দিলাম আমিও, এই কে রিপ্রেজেন্ট করে তোমার 1000কে। এবার বলেছে যে এন 3 মাস অ্যান্ড এন ইনভেস্ট ফর 5 মান্থস। ওকে, এম ইনভেস্ট করেছে কত মাসের জন্য, 3 মাসের জন্য, তাহলে এটা তো ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান সমান কী হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু 70কে ইন্টু আমি কী লিখবো এখান থেকে, টাইমটা কত দিনের জন্য বিনিয়োগ করেছেন, 3 মাসের জন্য, বাই এখান থেকে এক্স ইন্টু 5 মাসের জন্য। এবার এদের যে লাভ কত জানি, মোট লাভ হয়েছে এত, অর্থাৎ এম প্লাস এন, এদের মোট লাভ কত হয়েছে 4896, আর এম মাইনাস এন অর্থাৎ এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 288 টাকা। ওকে, তাহলে এখান থেকে এন এন কেটে গেল, 2m পড়ে থাকে, 2m এর ভ্যালু হয়ে যাচ্ছে এখান থেকে 14 হাতে আমার 1, 9 10 আর 8 18 8 হাতে আমার 1, 2 3 আর 48 কত হয়ে গেলো 51। তাহলে এখান থেকে এম এর ভ্যালু হয়ে যাচ্ছে 25 দোকানে 50 থাকে 9 থাকে 2 2592। এম এর ভ্যালু কত 2592, তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাবে, এই 4896 থেকে বাদ দিয়ে দাও, 92 মানে কত হয়ে গেল 4, 2500 মানে 2300, অর্থাৎ এন এর ভ্যালু কত 2304। আচ্ছা, এদের কি অনুপাতে কাটা যায়, 2592/2304, 4 দিয়ে কাটলে 4 ছক 24 থাকে আমার 1 19, 4 4 16, 4 8 32, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 4 5 20, 4 7 28, 4 ছক 24, আবার তো 4 দিয়ে যাই, 4 16 64, 4 13 52, 4 9 36। ওকে, ঠিকঠাক করলাম তো এটা, 4 13 52 থাকে 5, ও ভুল হয়ে গেছে, 4 13 কত 52, 4 14 56, 14 বাদ যাবে, 4 14 56 থাকে 1, 4 4 16। ওকে, 144। তাহলে এটা দেখো কত বাদ যাবে, এটা দেখো একেবারে 18 দিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 162 মানে কি জানি আমরা, 162 মানে 18 দিয়ে কাটলে আমার 9 হচ্ছে, আর ইস্টু কত হয়ে যাবে এটা 8। তাহলে এই যে অনুপাতটা সেটা কত 9/8। তাহলে দেখি এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে, মানে সরি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে হয়ে যাবে 3x আর 70k আছে এটা। ঠিক আছে, 3x আর কত আছে 70k। আচ্ছা, কাজ করে 3 দিয়ে তুমি 9কে কাটো, এটা কত হয়েছে এখান থেকে 3, তাহলে 3/8 হয়ে গেলে আরও কম হয়েছে, কোনাকুনি গুণ করলে 8x ইন্টু 70k ইন্টু 8 সমান সমান আছে কত আমার 3 5 15x। এখান থেকে 8xকে যদি আমি ওপাশে পাঠাই তাহলে 7x পড়ে থাকবে, অর্থাৎ 70k ইন্টু 8 সমান সমান 7x। আচ্ছা, এবার এখানে করছি দেখো, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার 70k, 70 ইন্টু কে মানে কি আমি কি বলেছিলাম 1000, 1000কে আলাদা করে দিলাম ইন্টু 8, কাটাকাটি করতে সুবিধা হবে, বাই নিচে কত হয়ে যাবে আমাদের 7 ছিল এখানে 7x ছিল, তাহলে 7 নিচে চলে আসবে, 7 দিয়ে কাটলে কত হয়ে গেলো 10। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 8, 8-এর পরে 1টা 2টো 3টে 4টে শূন্য, 1 2 3 4, অর্থাৎ 80,000 টাকা। বলেছে এম কত টাকা বিনিয়োগ করেছিল, এম কত টাকা বিনিয়োগ করেছিল, এক্সের ভ্যালু দেখো, এম কত টাকা বিনিয়োগ করেছিল, এক্স যে টাকাটা তার থেকে আরও 70,000 বেশি, তাহলে আরও 70,000 এর সাথে যোগ করো, 8-এর সাথে 15, অর্থাৎ 1.5 লক্ষ টাকা হয়ে গেল, 1.5 লক্ষ। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আজকের লাস্ট কোশ্চেন বলেছে এটার এলসিএম কত হবে। দেখো, এলসিএমের ক্ষেত্রে আমরা সবথেকে বড় পাওয়ার নেব এবং সবগুলো সংখ্যাই নেব। যেমন মনে করো এর মধ্যে যেমন 3 আছে, আমি এটা করিয়ে দিচ্ছি বুঝে যাবে। 3 আছে, 3 কার কারোর মধ্যে থাকুক বা না থাকুক, কিন্তু 3 আমার নিতে হবে। দেখো 3 কিন্তু এটার মধ্যে আছে, এটার মধ্যে কিন্তু নেই, কিন্তু 3 আমার নিতে হবে। এবার আসো 3-এর হাইয়েস্ট পাওয়ার কত, 3-এর হাইয়েস্ট পাওয়ার তুমি দেখো এখান থেকে 3, অর্থাৎ 3-এর কিউব। তাহলে অ্যান্সার যেটা হবে অর্থাৎ 3-এর কিউব হবে, এটার এটা আমার হবে না, ইন্টু 3-এর পরে কী আছে 8, 8-এর থেকে ছোটো আর কেউ আছে নেই, তাহলে 8 আমার নিতেই হবে এখান থেকে। এবার দেখো 8-এর হাইয়েস্ট পাওয়ার 2, 8-এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3 কিউব, অর্থাৎ 8-এর কিউব হবে, এটা হচ্ছে 8-এর x² এটা তো হবে না, তাহলে আলটিমেটলি এটাই হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সো থ্যাংক ইউ, এই ছিল টোটাল তোমাদের 30টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর টোটাল ক্লাসের পিডিএফ তোমরা ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে একদম প্রিন্টেবল ভার্সানে। আর সমাধানটাও তো আমি দিচ্ছি ক্লাস নোটটা। তাছাড়াও কিছু জিজ্ঞাসা করার থাকলে ক্র্যাক ইওর জব ডিসক্রিপশন বলে একটা গ্রুপ খোলা আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সমস্ত কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু আর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। আর যারা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এটা হচ্ছে হ্যান্ডেল, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্সোনাল মেসেজও করতে পারো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড বাই।